ওকে, দেখো তাহলে হচ্ছে যে আমরা কতদিন 7A করার জন্য যে বেসিক জিনিসগুলো দরকার ছিল ওগুলো মোটামুটি করছি। হ্যাঁ, তো ওগুলো আমাদের এই ম্যাথের ভিতরে লাগবে। এই ম্যাথের ভিতরে লাগবে বলতে এখানে তো তোমার 7A থেকে শুরু করে 7G পর্যন্ত অনেক লম্বা একটা চ্যাপ্টার হবে এটা। তো এখানে দেখবে যে ভিতরে প্রতিটা জায়গায় এই বেসিকগুলো তোমার লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ এখন করা শুরু করব। উদাহরণের 1 নাম্বারটা করার দরকার নেই। উদাহরণের 1 নাম্বারটা মোটামুটি ঝামেলাপূর্ণ, আর এটা কোথাও আসেও নেই, তো এটা দরকার নেই। তুমি হচ্ছে 2 নাম্বার থেকে শুরু করো। এখন 2 নাম্বারে কী বলতেছে, মান নির্ণয় করতে বলছে কত, tan π/12 ইন্টু tan 5π/12, tan 7π/12, tan 11π/12, এগুলো সব গুণ আকারে দেওয়া আছে এবং এটার মান কত হবে এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখন এইরকম ম্যাথ আমরা 9-10-এও করে আসছি। আমাদের 9-10-এর হায়ার ম্যাথে ছিল এরকম ম্যাথ। তো আমার সময় আমি করছিলাম কি, এই ম্যাথগুলো ওই বইয়ের মধ্যে যেগুলো আছে করতে করতে এক প্রকার মুখস্থ করে ফেলছিলাম। ঠিক আছে, পোলাপান তাই করে, দেখা যাচ্ছে বইয়ের যে কয়টা ম্যাথ আছে ওই কয়টা বই 9-10-এ মুখস্থ করলে হয়ে গেছে। তো অনেকে আসলে এক্স্যাক্ট বুঝে না যে আসলে এক্স্যাক্ট নিয়মটা কি আর কীভাবে করবে। হ্যাঁ, আমাদের স্যারেরা ওইভাবে শেখায় নেই। তো হচ্ছে যে এই ম্যাথগুলো করার একটা বেসিক নিয়ম আছে, বুঝছো? তুমি যদি ওই নিয়মের মধ্যে থাকো তাহলে যাই দেখ না কেন তুমি হচ্ছে যে সলভ করে ফেলতে পারবা। তাহলে নিয়মটা হচ্ছে কি, দেখো এখানে tan π/12 এটা তুমি, এটার মান তুমি জানো না। tan 5π/12 এটার মানও তুমি জানো না। tan 7π/12 এটার মানও তুমি জানো না। 11π/12 এটার মানও তুমি জানো না। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের এমন জানা মানের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ tan π/6, π/4, ঠিক আছে, π/2 এই মানের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অজানা মানগুলোকে আমরা জানা মানের মধ্যে নিয়ে আসবো। এখন কীভাবে নিয়ে আসবো, এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম, আমি লিখে দিচ্ছি যে ভাঙানোর নিয়ম। ঠিক আছে, ভাঙানোর নিয়ম কীভাবে ভাঙাবো আমরা, প্রথম ট্রিক্সটা আছে যে অ্যাঙ্গেলগুলোর কোণ লিখি, যে কোণগুলোর আচ্ছা, যে কোণগুলোর হরের অর্ধেকের মানের থেকে লব বড় সেগুলো তুমি ভাঙাবা। তার মানে কি বলছে, হর হচ্ছে কোনটা, নিচেরটা, আর লব হচ্ছে উপরেরটা, তাই না? তো এইটার হচ্ছে যে হরের অর্ধেক করলে কত হবে, 12 অর্ধেক হচ্ছে 6, 6-এর থেকে কি হচ্ছে যে উপরে কত, শুধু 1 আছে। তাহলে 6-এর থেকে 1 যেহেতু ছোটো, তাহলে আমরা এটাকে ভাঙাবো না। তারপরেরটাতে আসো, 12কে যদি অর্ধেক করো, এখানে হর কি 12, 12কে যদি অর্ধেক করো তাহলে কত, 6। তাহলে 6-এর থেকে হচ্ছে তোমার কত, 5 যেহেতু ছোটো, তার মানে আমি tan 5π/12 এটাকেও ভাঙাবো না। এবার দেখো এইটা যে tan 7π/12, এখন এটার হর কত, এটার হর হচ্ছে 12, 12কে যদি তুমি অর্ধেক করো তাহলে কত পাবো, 6, তাই না? এই 6-এর থেকে তোমার হচ্ছে লব কত, 7, 7 বড়, তার মানে এই জিনিসটাকে আমরা ভাঙাবো, tan 7π/12 এটাকে আমরা ভাঙাবো। আর তারপর কাকে ভাঙাবো, tan হচ্ছে যে 11/12, এটাকে তুমি হচ্ছে ইয়ে করো, হর কত, 12, 12 যদি অর্ধেক করো 6, 6-এর থেকে তোমার লব 11 অবশ্যই কি বড়, তার মানে এইটাকে আমরা কি ভাঙাবো। তাহলে এই দুটো জিনিসকে আমরা কি করব, ভাঙাবো, ভাঙায় নর্মাল করবো, নর্মাল কোণের মধ্যে নিয়ে আসবো। দেন হচ্ছে দেখবে যে বাকি এগুলোর সাথে তুমি যখন গুণ করবে দেখবে যে তোমার মান চলে আসছে। তাহলে আমরা ভাঙাবো কীভাবে, কাকে কাকে ভাঙাবো, একটা হচ্ছে তোমার ভাঙাবো যে তোমার tan 7π/12, আরেকটা ভাঙাবো কাকে, আরেকটা ভাঙাবো হচ্ছে tan 11π/12। ঠিক আছে, এটাকে ভাঙাবো। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কীভাবে ভাঙাবো, এখন ভাঙানোর নিয়মটা কি, ভাঙানোর নিয়মটা হচ্ছে যে, আচ্ছা তাহলে আমার ভাঙানোর নিয়মটা হচ্ছে কি, যে নিচে যা থাকবে, নিচে কত আছে 12, তাহলে নিচে যা থাকবে উপরেরটা এমনভাবে সাজাতে হবে যেন নিচেরটার গুণিতক হয় উপরেরগুলো, নিচেরটার কী হবে, গুণিতক হবে। তাহলে নিচেরটা গুণিতক হইতে হবে, মানে নিচেরটাকে তোমার এমনভাবে ভাঙায় নিতে হবে সেটাকে কী হবে, উপরেরটার কী হবে, গুণিতক হবে। তাহলে নিচেরটাকে তুমি যদি এখন ভাঙাও, এখন নিচেরটার গুণিতক ধরো, নিচের সংখ্যাটা কত, নিচের সংখ্যাটা হচ্ছে 12, 12 এর গুণিতক বলো কত বলো তো, 12 এর গুণিতক কত হচ্ছে। তাহলে 12 এর গুণিতক যদি তুমি চিন্তা করো তাহলে 12 এর গুণিতক হয় যে এর এক ঘর সামনে কত হয়, 6, তারপরে 12, তারপর হচ্ছে কত, 6, 12, 18,
গুণিতক বুঝো তো, যে 2 দিয়ে মনে করো ওই সংখ্যাটাকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এরকম করে গুণ করতেছো, হ্যাঁ, 6 12 18, হ্যাঁ 24, ঠিক আছে, এরকম করে আছে তুমি গুণিতক আকারে কী করলা, ভাঙা নিলা, তাই না? ওকে, তাহলে তাহলে আছে যে কি, তাহলে এই tan 7π/12 এটাকে আমি কীভাবে ভাঙাবো? দেখো তো, এরকম করে ভাঙানো যায় না, যে tan কোন গুণিতকটা নিব, 12 দিয়ে নিব না, 12 দিয়ে নিব না, 6 দিয়ে নিব, তাহলে আছে যে এই 7πকে আমার মেলানো সহজ হবে। তখন এই জিনিসটা হবে tan হচ্ছে কত, যে 6 দিয়ে ভাঙায় নেব, যে 6π + π ডিভাইড বাই কত, 12, এই যে ভাঙায় নিলাম। ভাঙানোর প্রসেসটা বুঝছো? আশা করি বুঝতে পারছো যে এইভাবে গুণিতকগুলো দিয়ে আমি হচ্ছে যে উপরেরটাকে মিলাবো। উপরে কত ছিল আমার 7π, তাহলে 6π আর পাই মিলে কত হয়ে গেলো 7π, তাহলে এই যে আমি ভাঙাই নিলাম সুন্দর করে। এখন দেখো এই যে tan 11π/12 এটাকে তুমি কীভাবে ভাঙাবা? 12-র গুণিতক কত, যে 6 12 এগুলো, ঠিক আছে, 18 24 এগুলো। এখন tan কত, tan হচ্ছে যে 11π, হ্যাঁ, tan 11πকে তুমি কীভাবে ভাঙাবা? 11πকে কীভাবে ভাঙাইতে পারো? যে এরকম করে ভাঙানো যায় না, যে কত বলো, যে tan 6π + 5π, আর নিচে তোমার 12 আছেই। এই দেখো আমি সুন্দর করে tan 11π এটাকে আমি ভাঙালাম, দেখছো? তো এইভাবে ভাঙাই এখন কি জিনিসগুলোকে তুমি কি আস্তে আস্তে নর্মালাইজ করে নিয়ে আসতে পারবা। তুমি যদি এই দুইটা কাজ করো, তাহলে ভাঙানোর নিয়ম হচ্ছে কি, যে প্রথমে হরগুলোর অর্ধেকের মান অনুযায়ী আমি চেক করবো যে আমি কোনটা কোনটা ভাঙাবো। সেটা আমি প্রথমে বুঝলাম যে হরগুলোর অর্ধেকের থেকে যদি লবের মান বেশি হয়, তাহলে সেটাকে আমি ভাঙাবো, সেগুলোকে টার্গেট করবো। দেন টার্গেট করার পর ভাঙাবো কীভাবে, নিচের যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার গুণিতকগুলো আগে লিখে নেবো, গুণিতকগুলো আগে ভেবে নেবো। সেই গুণিতকগুলো দিয়ে উপরের সংখ্যাটাকে মিলাবো। উপরে যদি 7π, গুণিতক হচ্ছে কত, 6 12, তাহলে আমার 7π মিলাইতে হবে। তুমি যদি 7π এইভাবে মিলাইতা, যে 12π মাইনাস হচ্ছে যে 5π, তাও কি হতো, যেমন 7π হতো, তাও তুমি হচ্ছে করতে পারতা, তাও হইতো। তাহলে এটাকে যদি তুমি এরকম করে করতা, যে 12π - π, তখন কি 11π মিলতো। তো দুইভাবে হইতো। তো আমার এইভাবে সুবিধা হচ্ছে, যেহেতু আমি এইভাবে লিখলাম। তুমি যদি ওইটাও লেখো, তাও যদি ম্যাথ করে দেখবা যে ম্যাথ তোমার হয়ে গেছে, তাহলে ধরো যে আমি এইভাবে ভাঙাই নিচ্ছি। হ্যাঁ, এখন ম্যাথের মধ্যে আসো, যে তোমাকে মান নির্ণয় করতে বলছে। এখন দেখো যে ম্যাথ আমাদের জন্য কত সোজা হয়, যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত, যে tan π/12, tan 5π/12, tan 7π/12, tan 11π/12, এই কটা। তাহলে আমি কি আমার হিসাব অনুযায়ী প্রথম দুটাকে আমি ঠিকঠাকই রাখবো। তাহলে tan π/12 আমার ঠিক আছে, ইন্টু tan 5π/12 আমার ঠিক আছে। তারপর কত, tan 7π/12, তাহলে tan 7π/12কে ভাঙালে কত হয়, যে ওই উপরের জিনিসটা হয়, tan কত, 7πকে ভাঙালে হচ্ছে কত হয়, যে 6π + π ডিভাইডেড বাই 12, আর এটাকে ভাঙালে হয় tan হচ্ছে 6π + 5π ডিভাইডেড বাই 12। দেন তুমি আসো tan π/12, tan 5π/12, এটাকে tan 12কে দিয়ে যদি 6πকে দিয়ে যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়, π/2, ঠিক আছে, প্লাস আবার পাই দিয়ে 12কে ভাগ করলে π/12, আলাদা করে নিলাম, যে 6π/12 প্লাস π/12, 6π/12কে ইয়ে করলে একবারে তুমি হচ্ছে যে π/2 লিখতে পারো। 6 দিয়ে 12কে কাটলে 6 2 12, ইন্টু tan, এটাকে লেখা যায় যে π/2 প্লাস কত, π/2 প্লাস 5π/12, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে কেন π/2 কীভাবে আসলো, যে 6πকে 12 দ্বারা ভাগ করলে π/2 প্লাস 5π/12, এটা তোমার আসছে। দেন আসো tan π/12, tan 5π/12, এবার তোমার বেসিক কাজে লাগবে, যে হচ্ছে কত, যে এখন তোমার এটার ট্যানের সাথে কত আছে, 90 ডিগ্রি প্লাস সামথিং, তার মানে কোন চতুর্ভাগে আছে বলো তো, 90 ডিগ্রি প্লাস সামথিং মানে এটা তোমার এই কোণটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যে তোমার এই চিহ্ন কী হবে বলো তো, দ্বিতীয় চতুর্ভাগে চিহ্ন হবে নেগেটিভ।
দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন কী হবে? দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন হবে নেগেটিভ। ওকে, ট্যানের মান তুমি নেগেটিভ বসালা। আচ্ছা, এবং তুমি জানো যে π/2 বা 90 ডিগ্রি থাকলে তোমার ওটা চেঞ্জ হয়ে ট্যান চেঞ্জ হয়ে মনে করো কি আরেকটা হয়ে যাবে, বিপরীতটা হয়ে যাবে। ট্যান চেঞ্জ হয়ে তখন কী হবে? ট্যান চেঞ্জ হয়ে যাবে কট। কট কত? এই যে π/12। তাহলে এইভাবে আমরা এখন এগুলো বেসিক থেকে জানি। তারপর কথা আবার ট্যান π/2 π/2 প্লাস 5π/2, এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, এটা তোমার কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু অবস্থিত, তার মানে কি যে তাহলে হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের মান কি নেগেটিভ চলে আসলো। আর π/2 থাকার কারণে ট্যান চেঞ্জ হয়ে যাবে তোমার কট। কট কত? যে 5π/12, তাই না? এরকম হলো। এখন আমাদের প্রায় উত্তরের কাছাকাছি আমরা চলে আসছি। এখন হচ্ছে কি যে tan π/12 tan 5π/ কত 12, এগুলো কিন্তু গুণ। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, cot π/12, কটের সূত্র আমরা কি জানি যে cot সমান কত? 1/tan, তার মানে 1/tan π/12, আর এই মাইনাস গুণ হয়ে তোমার প্লাস হয়ে গেছে, এটা তুমি পাইলা ইন্টু 1/cot কত? 5π/12। এটাকে যদি তুমি চেঞ্জ করো তাহলে কত? উল্টায় দাও, কটকে উল্টায় দিলে কত? tan 1/tan 5π/12। দেখো এবার তুমি কাটাকাটি করতে পারো, এই নিচেরটা সমান সমান এটা কেটে দিতে পারো, এটা সমান সমান এটা কেটে দিতে পারো। tan 5π/12, নিচের হচ্ছে tan 5π/12, তো কাটাকাটি করলে আলটিমেট কত থাকে? 1। তাহলে এটার মান হচ্ছে কত? 1। তাহলে এইভাবে তোমরা বুঝে বুঝে এই টাইপের যে ম্যাথগুলো আছে এই দুইটা নিয়মের মধ্যে যদি তুমি ভাঙতে পারো, দেখবা যে তোমার সব ম্যাথই মোটামুটি মিলে যাচ্ছে। ঠিক আছে, আর মুখস্থ করা লাগবে না। কারণ এগুলো ম্যাথ দেখা যাচ্ছে তোমার ক নাম্বারে চলে আসে অনেকবার, তো এই নিয়মের মধ্যে থেকে করবা। আচ্ছা চলো তাহলে এই নিয়মের উদাহরণ 3-এও একটা ম্যাথ আছে, ওটা দেখি এটা কীভাবে করা যায়। ওকে, 2 নম্বরটা দেখো কী হয়েছে যে cos স্কোয়ার 7π/7, cos স্কোয়ার 5π/14, cos স্কোয়ার 8π/7, cos স্কোয়ার 9π/14। এখন এগুলোর মধ্যে তোমাকে ভাঙতে হবে কোনটা, এটাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমটা ভাঙবা কিনা? তো তুমি যদি হর আছে 7, 7-এর যদি অর্ধেক করো তাহলে কত? 3.5। তো 3.5-এর উপরে নিচে আছে 3.5 আর উপরে কত? 1। তাহলে 1 যেহেতু 3.5-এর থেকে ছোটো, তার মানে এটা আমি ভাঙতেছি না। এরপরেরটা আছে যে 14 অর্ধেক হলো 7, 7-এর থেকে তোমার কি 5 ছোটো, তার মানে এটাও তুমি ভাঙতেছো না। ঠিক আছে, কিন্তু তারপরেরটাতে যাও। তারপরেরটাতে গেলে তুমি কি দেখবা যে হর কত? 7-এর যদি তুমি অর্ধেক করো তাহলে কত? 3.5, 3.5-এর থেকে আর হচ্ছে কি বড়, তার মানে এইটা হচ্ছে আমরা ভাঙবো, কারণ হরের অর্ধেকের থাকে লব বড়, তার মানে এটা আমি ভাঙবো। তারপরটাতে আসো, তারপরটা ভাঙতে হবে। 14-এর অর্ধেক কত? 14-এর অর্ধেক হচ্ছে 9, সরি 7, 7-এর থেকে তোমার কি লব হচ্ছে 9, 9 বড়, তার মানে হচ্ছে এটাকে ভাঙবো। তাহলে আমরা শেষের দুইটাকে ভাঙবো আর প্রথম দুইটাকে ঠিক রেখে আচ্ছা যদি কাজ করে যাই, দেখবো যে তোমার ম্যাথ মিলে গেছে। ঠিক আছে, দেখো এখন প্রদত্ত রাশি কত দেওয়া আছে? cos স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার 5π/14। আচ্ছা, তাহলে cos স্কোয়ার 8π/7, তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙবো? ঠিক আছে, তো যেহেতু আমরা স্কোয়ার রিলেটেড টার্ম সলভ করতেছি, যখন ভাঙবো তখন স্কোয়ারটাকে ব্র্যাকেটের বাইরে রাখবো, ভিতরে হচ্ছে কজের কাজ করবো, যেহেতু cos স্কোয়ার, তাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে কী করলাম যে cos 8π/7, এটাকে আমরা কীভাবে ভাঙবো বলো? তো নিচের মনে করো 7 ঠিকই আছে, 7 ঠিক আছে। এখন 7-এর গুণিতকগুলো লিখবো। 7-এর গুণিতক কত বলো তো? 7-এর গুণিতক হচ্ছে যে 7, 14, এগুলো হচ্ছে 7-এর গুণিতক। তারপর হচ্ছে যে কত? 3, 14, 7 7, 3 7 21, এগুলো হচ্ছে তোমার হচ্ছে যে 14-এর গুণিতক। তাহলে 7 আর 14 এই দুটো গুণিতক নিয়ে আমি কাজ করতে পারতেছি। তাহলে গুণিতক যেহেতু কত? 7, তাহলে এই 7 দিয়ে হচ্ছে যে আমি উপরের সংখ্যাটাকে মেলাবো। উপরে কত আছে? 8π, তাহলে 8πকে ভেঙে তুমি এটার সাহায্যে লেখো যে 7π প্লাস হচ্ছে কত? পাই। দেখো উপরেরটা মিলে গেছে 8π। এখন যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে তুমি হচ্ছে যে বাইরে দিয়ে দাও, প্লাস 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 দিয়ে বাকিটুকু নিচে করতেছি যে cos স্কোয়ার 9π এটা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি হচ্ছে এখানে cos নিলাম। ঠিক আছে, cos নিলাম।
কস এখন 9π/14, তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙবো? 14 মনে করো নিচে তোমার থাকলো, এখন তোমার হচ্ছে কত, উপরে আছে 9π, তাহলে 9π কীভাবে মিলাবো? 7 দিয়ে তুমি মিলাইতে পারো যে 7π আর 2π কত হয়, 7π, এখানে যদি 7π আর 2π লেখো তাহলে কত 9π মিলে যায়, এটা করতে পারো। অথবা তুমি এরকম করতে পারো যে 14π মাইনাস 14π মাইনাস কত 5π, 14π মাইনাস হচ্ছে যে 5π, হ্যাঁ 14π থেকে 5π বাদ দিলে তোমার 9π মিলে যায়। হ্যাঁ আমি এইভাবে মিলাই দিলাম। আচ্ছা মিলাইছি, তার মানে আমি ভাঙা আশা করি বুঝতে পারছি, ভাঙানো আশা করি বুঝতে পারছি। আর এখানে যেহেতু কসের সাথে স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে আমি বাইরে দিয়ে দিলাম। ওকে, এখন দ্বিতীয় লাইন কত, কজ স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার 5π/14, ঠিক আছে, প্লাস কত কজ স্কোয়ার 7π/14, তাহলে এটাকে যদি তুমি ভাঙায় নাও তাহলে এটা হয় কস 7π দিয়ে যদি 7কে ভাগ করো শুধু থাকে হচ্ছে পাই প্লাস তারপর কত π/7, π/7, অর্থাৎ দুইটাকে আমি আলাদা করে নিলাম, π/7 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস তারপরটাও হচ্ছে আমি সেম কাজ করবো যে কস কত 14কে 14 দ্বারা ভাগ করলে হচ্ছে কত পাই, তাহলে এখান থেকে যদি পাই মাইনাস তাহলে কত 5π/14, 5π/14 তারপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এতটুকু আশা করি বুঝলাম। তারপরে কি, তারপরে দেখো যে তুমি তোমার মতো ক্যালকুলেশন করো যে কজ স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার 5π/14 প্লাস স্কোয়ারটা বাইরে আছে, আমার আছে, সেটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমি ভিতরের অংশটুকু কাজ করি। তাহলে কস পাই প্লাস হচ্ছে কত π/7, তাহলে হচ্ছে যে 180 ডিগ্রি 180 ডিগ্রির থেকে বেশি, তাহলে তৃতীয় চতুর্ভাগে চলে গেছে এই কোণটা। তাহলে তৃতীয় চতুর্ভাগে যেহেতু চলে গেছে, তার মানে তখন তৃতীয় চতুর্ভাগে কি ট্যান আর কট শুধু পজিটিভ, তার মানে কজ হচ্ছে নেগেটিভ, তাহলে একটা মাইনাস আসবে। যেহেতু কজের মান তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে হচ্ছে কি একটা মাইনাস আসলো কস। আচ্ছা এবার কি আছে এখানে পাই থাকলে তো কস চেঞ্জ হবে না, কসই থাকবে কস, তাহলে তুমি কত লিখতে পারো π/7 তার উপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা প্লাস এখন এখানে কত হলো যে কস পাই মাইনাস 5π/14, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আর কসেক হচ্ছে পজিটিভ, তার মানে কস হচ্ছে তোমার নেগেটিভ, 180 থেকে কম কোনো কোণ, তাহলে কি দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে কি নেগেটিভ, তাহলে মাইনাস। আচ্ছা পাই থাকার কারণে কস তোমার চেঞ্জ হবে না, কসই থেকে যাবে, কস কত 5π/14 ব্র্যাকেট ক্লোজ, তার উপর কত স্কোয়ার করলাম। পরে কি লেখা যায় যে কজ স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার 5π/14 প্লাস, এখন এই স্কোয়ারটা মাইনাসের স্কোয়ার করলে তো তোমার পজিটিভ হয়ে যাবে, তাহলে তুমি আবার কত পাবা, কজ স্কোয়ার π/7 পাবা প্লাস এখানে আবার তুমি পাবা কজ স্কোয়ার 5π/14। আচ্ছা এটা ভাবিও না যে তুমি স্কোয়ারটা আছে যে কজের উপরে স্কোয়ার করলা, মাইনাসের উপর তো স্কোয়ার করছো, সেটা আলাদা কথা, যে 5π-এর উপর স্কোয়ার করবা আর 7-এর উপরে স্কোয়ার করবা না, স্কোয়ারটা হচ্ছে শুধু কি কজের উপর হবে, অ্যাঙ্গেলের উপর না। হ্যাঁ তাহলে এই 5π-এর উপরে স্কোয়ার হবে না, 14-এর উপরে স্কোয়ার, শুধু কজের উপরে স্কোয়ারটা আসবে। হ্যাঁ কজের উপরে স্কোয়ার মানে এই সম্পূর্ণ জিনিসটার উপরে স্কোয়ার, একই কথা। এই কজের উপরে স্কোয়ার 5π/14 যাওয়ার কথা, এটা তোমাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে দেওয়া ওই একই কথা, এটাকে আবার উল্টাপাল্টা করিও না। তাহলে দেখো তুমি একই রকম দুটো করে জিনিস পাইছো, যে দুইটা হচ্ছে যে কজ স্কোয়ার π/7 পাইছো, আর দুইটা কজ স্কোয়ার 5π/14 পাইছো। তাহলে তুমি লিখতে পারো যে 2 কজ স্কোয়ার π/7 প্লাস 2 কজ স্কোয়ার 5π/14। এখান থেকে তুমি 2 কমন নাও, 2 যদি কমন নাও তাহলে হয় কজ স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার 5π/14।
তাহলে কি আমার এখনো এক্সাক্ট মান বের হয়েছে? বের হয়নি। এই যে এইখানকার মধ্যে আমার কোনো একটা জিনিসকে আবার ভাঙতে হবে, এই 5π/14টাকে ছোটো করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কীভাবে এখন ছোটো করতে পারি? ওই আমার নিয়ম সেম, ঠিক আছে, যে cos স্কোয়ার মনে করো। আচ্ছা, এখন এটাকে আমি হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ আমি ভিতরের ওই জিনিসটা ভাঙবো তো। তাহলে cos স্কোয়ার π/7, এটা আমার ভাঙার দরকার নেই, প্লাস আমি ভাঙবো হচ্ছে যে এইটা cos স্কোয়ার 5π/14। তাহলে এটাকে কীভাবে ভাঙানো যায়? যে দেখো হরের অর্ধেক কত? 7, 7-এর থেকে কত? 5 বড়। হ্যাঁ, 7-এর থেকে 5 আচ্ছা যে কত বড়? বড়। আচ্ছা, বড় হোক ছোট হোক সেটা আমার কথা না, এখন আমাকে এটা ভাঙায় ছোট করতেই হবে। আমি কীভাবে ভাঙাইতে পারি? তাহলে এটা ভাঙানোর একমাত্র সিস্টেম হচ্ছে যে মনে করো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, cos দিয়ে নিলাম। আচ্ছা, নিচে থাকবে কত? আমার 14 তো থাকবে। তাহলে 14-এর গুণিতক কত? 7 আর হচ্ছে কত? 7 আর একটা হচ্ছে 14। এই যে 7, 14 উপরে দেখে আসি, 7, 14, 21 এগুলো। তাহলে আমি 7π দিয়ে ভাঙাবো, যে 7π মাইনাস কত? 2π, ঠিক আছে, তার উপর কত? স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে একটা তুমি 2 দিলা, দিয়ে কত হলো? cos স্কোয়ার π/7 প্লাস। এখন এটাকে যখন তুমি করতেছো তখন কত হয়? যে cos এই 7π দিয়ে 14কে ভাঙলে হয় তোমার কত? π/2, π/2। হ্যাঁ, π/2 মাইনাস কত? যে 2πকে যদি 14 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে কত? 2π/14। 2π/2 দিয়ে 14কে ভাগলে 7 আর উপরে থাকে পাই, অর্থাৎ π/7। অর্থাৎ 2π/14কে যদি ভাগ করো তাহলে কত? π/7 থাকে। তার উপর মনে করো ইয়ে করে দিয়ে স্কোয়ার, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, ক্লোজ করলাম। তাহলে দেন আসো, তোমার এখানে 2 থাকলো, তাহলে এখানে থাকে কত? cos স্কোয়ার π/7 প্লাস ভিতরের জিনিসটাকে তোমার ইয়ে করলে কি হচ্ছে? যে cos 90 ডিগ্রি থেকে তুমি কোনো একটা কোণ বিয়োগ করছো, তার মানে কি প্রথম চতুর্ভাগে আছে, তো প্রথম চতুর্ভাগে cos হচ্ছে ধনাত্মক, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। তাহলে এই যে পাই আছে, পাই থাকার কারণে cos চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? সাইন। তাহলে সাইন π/7, তার উপর কত? স্কোয়ার, থার্ড ব্র্যাকেট কি? ক্লোজ। আচ্ছা, হইল। হওয়ার পর কী হয় দেখো, যে এখানে তোমার 2 আছে, এখানে হচ্ছে কত? যে cos স্কোয়ার π/7 প্লাস এখানে কত? সাইন স্কোয়ার π/7। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কি? cos স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার প্লাস থিটা cos স্কোয়ার থিটার মান কি? এটা সম্পূর্ণ যদি সূত্রের মধ্যে পড়ছে, এটার মান কত হবে? 1। তার মানে 2 গুণন 1, আলটিমেটলি তোমার উত্তর কত? 2। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে কত? অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথ তোমার বইয়ে দেখবা অন্যরকম করে করা আছে। হ্যাঁ, তো আমি যে তোমাকে নিয়মটা শিখেছি, আমি ওই নিয়মের মধ্যেই হচ্ছে তোমাকে করে দেখাইছি, ঠিক আছে? আমি তোমাকে ওই নিয়মের মধ্যেই করে সমাধান করে দেখাইছি। তার মানে তুমি যদি দেখো যে যাই থাক, তুমি যদি এই দুইটা নিয়মের মধ্যে থাকো, প্রথমের দিকে যে দুইটা নিয়ম শেখালাম প্রথম ম্যাথটাতে, ওই দুইটা নিয়মের মধ্যে যদি ভাঙা ম্যাথ সলভ করো, কোনো না কোনো সময় তোমার হচ্ছে যে কি উত্তর ঠিকঠাকই হচ্ছে যে মিলে যাবে। একটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি নিজে থেকে প্র্যাকটিস করবা জিনিসগুলো, দেখবে যে আরও ক্লিয়ার হয়ে গেছে। আমি এখানে যেভাবে ভাঙাইছি তুমি ওইভাবে না ভাঙায় অন্য গণিতক দিয়ে ভাঙায় ট্রাই করে হচ্ছে চেক করে দেখবা যে আসলে মিলে কিনা। অবশ্যই মিলবে, চিন্তা করলে মিলবে। তোমার এখনও ওগুলো অত চিন্তা করার দরকার নেই, তুমি এই নিয়মেই মনে করো মোটামুটি করে যাও। দেন হচ্ছে যে আমরা সামনের দিকে যে যখন বেশি বেশি প্র্যাকটিস করবো তখন দেখবো যে এগুলো এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা উদাহরণ 3 করবো। হ্যাঁ, তো এই ম্যাথটা তোমাদের 9-10-এও ছিল। হ্যাঁ, 9-10-এও ছিল, এখানে আবার এখানে আসছে এবং এগুলো বোর্ডেও ক নম্বরে চলে আসে। তো আমরা করবো আর কি। এটা দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে পদ্ধতি 1, পদ্ধতি 2। তো আমি দুইটা পদ্ধতিতে করাই দিচ্ছি, এবং যেটা সহজ তোমরা সেই যেটা তোমার কাছে সহজ লাগে তুমি সেই পদ্ধতিতে করবা, সলভ করবা, কোনো সমস্যা নেই। তো তাহলে প্রথম যে পদ্ধতিটা পদ্ধতি 1। আচ্ছা, ম্যাথটা কি বলছে আগে সেটা পড়ো। যে যদি tan θ = 5/12, 5/12, ঠিক আছে? tan θ = কত? 5/12 তোমাকে দেওয়া আছে। tan θ অনুপাত আছে 5/12, এবং সাইন থিটা কি দেওয়া আছে? ঋণাত্মক। সাইন থিটা কি বলছে? সাইন থিটার মান কি বলছে? ঋণাত্মক, ঠিক আছে? আচ্ছা, গেল। তবে তোমাকে কি বলছে? যে এই সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা, সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা এর মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় হিসেব পরে। আচ্ছা, মান নির্ণয়ের মধ্যে দেখো তোমার কী কী দরকার। মান নির্ণয়ের মধ্যে তোমার কী কী দরকার? তোমার হচ্ছে সাইন থিটা দরকার, হ্যাঁ, কস থিটা দরকার,
ট্যান থিটা তো তোমার দেওয়াই আছে, তার মানে তোমার আর কি দরকার, সেক থিটা দরকার। তার মানে তোমাকে 4টা জিনিস বের করে নিতে হবে। ট্যান থিটা দেওয়া আছে, সাইন থিটা বের করতে হবে, কস থিটা বের করতে হবে, আর সেক থিটা বের করতে হবে। এই 3টে জিনিস বের করলে তুমি মান নির্ণয় করে ফেলতে পারবা। তাহলে দেওয়া আছে আমার কাছে কি, শুধু ট্যান থিটা। তাহলে এইখান থেকেই আমাকে আরও কী বের করতে হবে, আরও বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বের করতে হবে। সাইন থিটা, কস থিটা আর সেক থিটা, এই 3টে জিনিস বের করবো। তাহলে দেওয়া কি আছে, কী দেওয়া আছে বলো তো, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/12। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি, এই 5 হচ্ছে তোমার কি লম্ব, আর 12 হচ্ছে তোমার ভূমি। আমরা সূত্রে পড়ে আসছি। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা জিনিস বের করে নেওয়া উচিত, যে এটা কোন চতুর্ভাগে আছে। মানে এই যে থিটাটার কথা বলছে, থিটাটা কোন চতুর্ভাগে আছে, এটা তুমি কীভাবে বের করবা। ম্যাথের মধ্যে ক্লু দিয়ে দিবে, সেখান থেকে তুমি বের করতে পারবা যেটা কোন চতুর্ভাগে আছে। ট্যান থিটার মান দেখো ধনাত্মক, আর সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক। এমন কোন চতুর্ভাগ আছে যেই চতুর্ভাগে আছে সাইন থিটা ঋণাত্মক এবং ট্যান থিটা ধনাত্মক। ট্যান থিটা ধনাত্মক শুধু একটা চতুর্ভাগেই, সেটা হচ্ছে কি, 2টা চতুর্ভাগে। এক আছে এই প্রথম চতুর্ভাগে তো সবাই ধনাত্মক, আরেকটা ধনাত্মক হচ্ছে ট্যান থিটা, এই যে এখানে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা হচ্ছে কি ধনাত্মক। আচ্ছা, এবং দেখো তৃতীয় চতুর্ভাগে তোমার সাইন থিটা কি, ট্যান থিটা হচ্ছে কি তোমার এখানে, ট্যান থিটা হচ্ছে তোমার পজিটিভ, এবং সাইন থিটা হচ্ছে কি, সাইন থিটা হচ্ছে তোমার নেগেটিভ। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমার এখানে যে থিটার কথাটা বলছে, থিটাটা কোন চতুর্ভাগে আছে, অবশ্যই তৃতীয় চতুর্ভাগে আছে। এই যে ট্যানের সাথে যে থিটাটা আছে, থিটাটা হচ্ছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আছে। তার মানে আমাকে সেই অনুযায়ী এখন সাইন থিটা, কস থিটা আর হচ্ছে সেক থিটা এদের মান বের করতে হবে। ঠিক আছে, এখন ট্যান থিটা এটা দেওয়া আছে, ট্যান থিটা দেওয়া আছে, তুমি করবা কি, যে এটা দিয়ে তুমি ত্রিভুজ আঁকায় নেবা। ঠিক আছে, এরকম সুন্দর করে ত্রিভুজ আঁকায় নেবা। ত্রিভুজ ধরো যে এটা তুমি ত্রিভুজ দিলা, আর এখানে দিলা তুমি থিটা। হ্যাঁ, তো এই থিটার মধ্যে তোমার হচ্ছে যে লম্ব কোনটা বলো তো, লম্ব হচ্ছে তোমার 5, তার মানে এটা হচ্ছে তোমার লম্ব। আর ভূমি হচ্ছে কত, নিচের এটা ভূমি, এই নিচের ভূমি হচ্ছে কত 12। তার মানে এটা কি অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজটা তোমাকে বের করে নিতে হবে। হ্যাঁ, অতিভুজটা তোমাকে কী করতে হবে, বের করে নিতে হবে। এবং তুমি ভালো করেই জানো, কি জানো, যে অতিভুজ স্কোয়ার, অতি লিখতেছি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস কি, ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার, তো লম্ব তো তোমার কাছে এখন জানা আছে, লম্ব হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 12 স্কোয়ার, বা এটা হচ্ছে কি অতি স্কোয়ার। তাহলে অতিভুজ তোমার কত হবে, অতিভুজ হবে √5 স্কোয়ার প্লাস কত 12 স্কোয়ার। তাহলে এটা করলে হয় 12 স্কোয়ার করলে হয় 144, 5 5 25, তাহলে 169, √169 করলে হয় তোমার 13। তাহলে অতিভুজ হচ্ছে কত 13। অতিভুজের মান আমি এখান থেকে কত পেলাম 13, এখান থেকে সুন্দর করে অতিভুজ বের করলাম কত 13 বের করলাম। ঠিক আছে, তাহলে আমার তুমি কী করবে, যে কালো দাগকৃত অংশগুলোই হচ্ছে লিখবা, এই চতুর্ভুজ কোন চতুর্ভুজে আছে এগুলো তোমার অতগুলো বলার কোনো প্রয়োজন নেই। তারপর তুমি লিখবা যে যেহেতু থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখানে থিটা দেওয়া উচিত ছিল, যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে কি, যে তোমার তৃতীয় চতুর্ভাগে কে, ট্যান থিটা আর কট থিটা হচ্ছে পজিটিভ, তার মানে বাকি সবাই নেগেটিভ। তার মানে সেহেতু হচ্ছে কি, যে সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে কি সেক থিটা, সবাই কি ঋণাত্মক, সবাই হচ্ছে কি ঋণাত্মক। আচ্ছা, সবাই ঋণাত্মক। তার মানে সাইন থিটার মান এখন তোমার কত আসবে, সাইন থিটার মান আসবে, সাইন থিটা সমান সমান কি জানো, যে লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ। তার মানে হচ্ছে যে 5/13। কিন্তু এখানে তোমাকে একটা কি দিয়ে নিতে হবে, মাইনাস দিয়ে নিতে হবে, কারণ সাইন থিটার মান হচ্ছে কি নেগেটিভ, তাহলে সেম টু সেম ভাবে তাহলে তুমি এখান থেকে কী করতে পারো, কস থিটার মান বের করতে পারো, কস থিটা। তাহলে কস থিটা কী হবে একটু চিন্তা করো, যে কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে কত 12/13, এবং হচ্ছে তোমার কি কস থিটার মান হবে কি নেগেটিভ, তাহলে -12/13 গেল।
তারপর আরেকটা কি বাকি আছে, আরেকটা বাকি আছে তোমার ট্যান থিটা। তো তুমি জানো যে সেক থিটা দরকার, সেক থিটা দরকার। তো সেক সমান সমান কি জানি আমি, বলো? সেক হচ্ছে কার বিপরীত? কসের বিপরীত। তো কস যদি হয় তোমার ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তার মানে হবে 13/12 এবং একটা মাইনাস থাকবে। মাইনাসটা থাকার কারণ বুঝতে পারতেছো? মাইনাসটা থাকার কারণ হচ্ছে যে এরা কি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সবাই। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটুকু বের করে নিলাম। এখন আমি আমার মান বের করব, যে প্রদত্ত রাশি কি ছিল বলো তো? প্রদত্ত রাশি ছিল যে যেটা দেওয়া আছে ওটা তুলি, যে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা, তারপর কত সেক মাইনাস থিটা প্লাস কত ট্যান থিটা। তো এই জিনিসগুলো আমাদের মনে করো প্রদত্ত রাশি। এখন এগুলো তুমি জানো, জানলা ভালো কথা, কোনো সমস্যা নেই। তুমি এটাও জানো যে সাইন থিটা তোমার ঠিকই থাকলো। আচ্ছা, আমরা প্রথম দিকে সূত্র পড়ে আসছি না, যে কস মাইনাস থিটা। কস কোন চতুর্ভাগে হয়ে গেছে? কস আছে চতুর্থ চতুর্ভাগে। তো কস কী করতে পারে? মাইনাসটাকে রিমুভ করে দিতে পারে। মানে কস মাইনাস থিটাও যা কথা, নর্মালি কস থিটাও কী কথা? একই কথা। কে মাইনাস রিমুভ করতে পারে? কস আর সেক। দেখো সেকের সামনে কি মাইনাস থিটা দিয়েছে, তো সেক মাইনাস থিটাও যা কথা, নর্মালি সেক থিটা লেখাও কি একই কথা। কারণ সেক হচ্ছে কী করতে পারে? মাইনাস রিমুভ করতে পারে। কস আর সেক করলো, করার পর কী হলো? তারপর হচ্ছে কত ট্যান থিটা। তো দেখো এখন জিনিসগুলো আমার জানার মধ্যে চলে আসছে। এখন সাইন থিটার মান আমি জানি। সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে যে -5/13। কস থিটার মান হচ্ছে কত? -12/13। -12/13। এখানে হচ্ছে কত? যে সেক থিটার মান হচ্ছে -13/12। ট্যান থিটার মান হচ্ছে কত? ট্যান থিটার মান হচ্ছে 5/12, শুরুর দিকে দেওয়া ছিল 5/12। এখন যদি তুমি নর্মালি ক্যালকুলেশন করো তাহলে যা মান আসবে তাই, বুঝছো? অবশ্যই তাই। তাহলে আমি যদি উপরে লসাগু করি, উপরে লসাগু হচ্ছে কত? 13। লসাগু হচ্ছে 13, এখানে হচ্ছে যে -5 -12, আর নিচেও তোমার লসাগু হচ্ছে কত? 12। তাহলে প্রথমে হচ্ছে -13 + 5। এটাকে যদি গুণ আকারে রাখো তাহলে 13 নিচে, 12 আর 5 হচ্ছে কত? -17 গুণন। নিচেটা কীভাবে উল্টে যাবে? 12 চলে যাবে উপরে, 13 থেকে -13 থেকে যদি 5 ভাগ করো তাহলে 5 বিয়োগ করে কত হয়? -13 থেকে 5 বিয়োগ করলে 8, -8, হ্যাঁ এরকম। তাহলে এতটুকু। তাহলে এখানকার মাইনাস, এই মাইনাস গুণ হয়ে মাইনাস কাটাকাটি হয়ে যাবে আর কি। তো আমি এমনি নর্মালি কেটে দিলাম, এই মাইনাস মনে করে কেটে গেল। তাহলে এখানে থাকে যে 17 গুণন 12 আর 8 গুণন 13। বা এটাকে যদি তুমি একটু কাটাকাটি করো, এখানে যে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 3 কত? 12। তাহলে 13 দুগুণে হয়, নিচে হয় 26, আর উপরে হয় 3 17, 3 17 কত হয়? 51। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি নির্ণয় মান, এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে আশা করি ম্যাথটা যেভাবে বুঝাইলাম তুমি সম্পূর্ণটা বুঝতে পারছো, এবং বুঝে না করলে কিন্তু আসলে ম্যাথের উত্তর তোমার ভুল আসবে। এটা হচ্ছে সহজ প্রসেস, এবং এই পদ্ধতিতেই তুমি করবা, ঠিক আছে? এইটা হচ্ছে সহজ, এবং এইটাই যদি পরীক্ষায় আসে কখনো, তাহলে হচ্ছে কি তুমি এই প্রসেসেই করবা। আরেকটা প্রসেস আছে, ওইটাও হচ্ছে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? ওই প্রসেসটা তোমাকে দেখা দিচ্ছি। এবার মনে করো ম্যাথ আমার সেমই, আমি হচ্ছে পদ্ধতি 2 দিয়ে করব। তাহলে তোমার হচ্ছে আগে ম্যাথ থেকে বুঝে নিতে হবে যে ট্যান থিটা তো তোমার দেওয়া আছে, সাইন থিটা বের করতে হবে। ওইখান থেকে তো তুমি বুঝতে পারছো সাইন থিটা বের করা লাগবে, কস থিটা বের করতে হবে, সেক থিটা বের করতে হবে, 3টে জিনিস বের করতে হবে, তাই তো? কী দেওয়া আছে? ট্যান থিটা দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা কি পদ্ধতি 2 বলতে আমরা কোনগুলো সূত্র ইউজ করবো? ওই যে কোন সূত্র ইউজ করবো? যে তোমার নর্মাল যে সূত্রগুলো আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 + ট্যান স্কোয়ার থিটা, ওই সূত্রগুলো দিয়ে আছে যে ম্যাথটা করবো, সূত্র দিয়ে করবো আর কি, সূত্রের সাহায্যে করবো আর কি। আমরা যে সূত্রগুলো পড়ে আসছি সেই সূত্রগুলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, ওইখান থেকে।
এখন আমরা নাই ওগুলো করলাম, করে হচ্ছে যে আমাদের আগে ম্যাথ থেকে বুঝে নিতে হবে যে এটা তোমার কোন থিটাটা তোমার কোন চতুর্ভাগে আছে। তো আমি আগে থেকেই জানি যে থিটা হচ্ছে আমার কোন চতুর্ভাগে আছে, যে থিটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে, থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত থিটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত। থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত মানে কি, যে তোমার সাইন থিটা, কস থিটা আর সেক থিটা সবাই হচ্ছে নেগেটিভ, সবাই হচ্ছে নেগেটিভ। এই জিনিসটা মনে করো শুরুর দিকে তুমি লিখে রাখো। আচ্ছা, এখন তুমি নর্মালি ম্যাথ করো। তুমি কি জানো ট্যান থিটা সমান সমান এটা জানো, তাই না? দেওয়া কি আছে, দেওয়া আছে কত, ট্যান থিটা যেগুলো 5/12। এটাকে যদি তুমি এখন সূত্রের মধ্যে নিয়ে যাও তাহলে কি, যে অতএব ট্যান স্কোয়ার থিটা স্কোয়ার যদি করো তাহলে 5-এর স্কোয়ার করলে হয় 25, 12-এর স্কোয়ার করলে কত হয় 44, তাহলে 25/144। আমি ট্যান স্কোয়ার থিটার মান বের করলাম। কেন বের করলাম? কারণ আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন 1 তো আমার কাছে আছেই, ট্যান স্কোয়ার থিটার মান আমি কত পাইছি, 25/144 বা সেক স্কোয়ার থিটা মনে করে এখানে আছে। থাকলো। তারপর এখান থেকে তুমি কি করতে পারো, বা সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এদের লসাগু করো। এদের লসাগু করে তুমি যদি এখানে এটা করো তাহলে হচ্ছে যে 169/144 হবে। লসাগু যদি করো 169/144 হবে। তাহলে সেকের উপর যে স্কোয়ারটা আছে ওইদিকে পাঠা দিলে কি রুট এটা, তাহলে কত লেখা যায়, যে বা সেক স্কোয়ার সেক থিটা ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস নিতে হবে, প্লাস মাইনাস রুট ওভার কত 169/144 বা সেক থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 169 করলে হয় 13, আর 144 করলে হয় কত, 12। দেখো 113/12 পাইলা। এখন তুমি প্লাস মানটা নিবা না মাইনাস মানটা নিবা? অবশ্যই তোমাকে কি মানটা নিতে হবে, যে সেক থিটা ইজ ইকুয়াল টু -13/12। আমি হচ্ছে যে পজিটিভ মানটা কেন নিলাম না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে থিটা অবস্থিত। এই লেখাটা যদিও লেখার দরকার নেই, আমি আবার লিখতেছি, কারণ প্রথমেই হচ্ছে তুমি এই লেখাটা লিখে নিছো। তার মানে এখান থেকে তুমি কিসের মান বের করলা, সেক থিটার মান বের করলা। আচ্ছা, ভালো কথা। এখন তুমি সেক থিটার আরেকটা সূত্র কি জানো বলো তো? সেক থিটার এরকম একটা সূত্র জানো না, যে আমরা জানি কি, যে সেক থিটা সমান সমান কি, সেক থিটা ইজ ইকুয়াল টু কি বলো, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। এটা সূত্র জানি না? অবশ্যই জানি, 1/cos থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু 1 কত, সেক থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু 1/সেকের মান কত, সেকের মানটা আমি মাইনাস মানটাই নেবো, কারণ cos নিজেও নেগেটিভ, তাহলে তুমি এটা মাইনাস মান নিলে কোনো সমস্যা নেই, -13/12। তাহলে এটা যদি উল্টায় যায় তাহলে cos থিটার মান আলটিমেটলি আসে, যে cos থিটার মান আসে তোমার হচ্ছে কত, যে -12 উপরে চলে যাবে, 13 তোমার নিচে চলে আসবে। এটা হলো, হ্যাঁ এটা হয়েছে। দেন আসো কী করতে হবে, যে এখান থেকে তাহলে cos থিটার মান পাইছি, এটা নেগেটিভ মানই নিতে হবে, কারণ হচ্ছে কি এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, আর লেখার কোনো প্রয়োজন নেই। আবার কি জানো, আবার কি জানি, আবার জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1।
এটা তুমি জানো না, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান 1। তারপরে তোমাকে সাইন থিটার মান বের করতে হবে। তাহলে তুমি সাইন স্কোয়ার থিটাটাকে এইদিকে রাখো, যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস কত, কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কজের মান কত, 13/12, তাহলে মাইনাস 12/13 তারপর কত স্কোয়ার। তাহলে এটা হয় বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 12 স্কোয়ার করলে হয় 144, 13 স্কোয়ার করলে কত 169। এটা আমি আরও সামনের দিকে নিই, এইখান থেকে মনে করো নেক্সট এখানে আসি, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এদের যদি তুমি 1 মাইনাস 140 বা 169 লসাগু করো, তাহলে 169 তো তোমার নিচে তোমার থাকতেইছে, আর উপরে কত থাকে 169 মানে 140, 25 বা সাইন স্কোয়ার সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত 25/169। তাহলে কত আসবে, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 5/13। এখন তুমি সাইনের কোনটা মান নিবা, সাইনের মান হচ্ছে নিবা নেগেটিভ, নিতেই হবে তোমার এটা, যেহেতু তোমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত আছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কত 5/13। তো এইখানে যে আমি তিনটা মান পেলাম, একটা মান কিসের পাইছি, সাইনের পাইছি, একটা মান কিসের পাইছি, কসের পাইছি, আর একটা মান কিসের পাইছি, সেকের পাইছি। এই যে তিনটা মান পেলাম, তিনটা মান পাইছি না, এই তিনটা মান কিন্তু হচ্ছে আমরা কি এর আগের ম্যাথেও পাইছিলাম, সেম টু সেম মানই পাইছিলাম। তাহলে এদের আমরা কি পাইছিলাম, সেম মানই হচ্ছে পাইছিলাম, তিনটা জিনিসের সেম মান পাইছিলাম। এখন আবার তোমার হচ্ছে কি, যেহেতু ওই মান তিনটা তুমি বের করে ফেলছো, ওই ত্রিভুজ দিয়ে বের করো আর এরকম সূত্র দিয়ে বের করো। তাহলে এখন প্রদত্ত রাশি লিখে যেটার মান বের করতে বলছে, যে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা আর হচ্ছে সেক মাইনাস থিটা প্লাস হচ্ছে কত ট্যান থিটা। এই জিনিসগুলো যদি মান করো ওই আগের সেম ক্যালকুলেশনে, আগের এই ক্যালকুলেশনটাই করবা, করে তুমি শেষে মেশে কত পাবা, শেষমেশ পাবা হচ্ছে যে 26/51। আর করলাম না, একই ক্যালকুলেশন বারবার। তাহলে এইভাবে তুমি করতে পারো। তো এইভাবে করার দরকার নেই, আমি জাস্ট শেখানো লাগে তাই শিখাইলাম। যদি মন চায় আবার এরকম করে করতে তো করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের উদাহরণগুলো সব শেষ হয়ে গেল, 3টা উদাহরণ ছিল, এটা করতে এত সময় লেগে গেল। এখন আমরা নেক্সট অনুশীলনের ম্যাথগুলো করবো।